এখন শুনবেন আজকের গল্প। তাহলে তাহলে রাতে স্বপ্নে আমায় আসতে বললে কেন? তুমি তো বলেছিলে, তাই তো আমি এলাম। আমি বলেছিলাম স্বপ্নে? তোর মাথা চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা যা বেরো এখান থেকে। দিনে অপমান করে তাড়িয়ে দাও, রাতে আবার স্বপ্নে ডেকে পাঠাও। এরকম করে তোমার কি লাভ? সাহস আছে তোর? ঠিক যা বলবো তা করবি? আছে, যা বলবে আমি তাই করব। পরীক্ষা করে দেখো। বেশ, আজ রাতে আমাকে মেরে ফেল, গলা টিপে মারবি, তারপর আমার মৃতদেহের উপর বসে সাধনা করতে হবে। নিয়ম আমি বলে দেব। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। সন্ধ্যা হতে বেশি দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে ঘুরছি, এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে, এখানে কি করছো? চলো চলো জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শুনেছ? খুব বড় গুণী লোক। হাত দেখানোর শখ আমার অনেক দিনের। সত্যি সত্যি ভালো কোনো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত আর বর্তমান বলতে পারবে? ভবিষ্যতের কথা বললে ঠিক বিশ্বাস হয় না। আহা চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাতও দেখবে, দেখো তো বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা তারানাথ জ্যোতির্বিনোদ। এই জায়গায় হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্র অনুযায়ী তৈরি করা হয়। আসুন দেখে বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নাম মাত্র। এই বাড়িটাই। লোকটা নিশ্চয়ই ভুয়া। এত রাজা মহারাজা যার ভক্ত, তার বাড়ি এই রকম? বাইরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে বলে উঠল, কে? জ্যোতিষী মশাই বাড়িতে আছেন? ভেতর থেকে কিছুক্ষণ উত্তর এলো না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দেহ ভরা চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, কোথা থেকে এসেছেন? আমরা কেন এসেছি সেটা শুনে ছেলেটা আবার বাড়ির ভেতরে চলে গেল। কিছুক্ষণ কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, যা দেখছি তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়েছে বুঝতে আমরা পাওনাদার কিনা। এবার ডেকে নেবে। আমার কথাটাই ঠিক হলো। একটু পরেই ছেলেটা বলল, আসুন ভেতরে আসুন। একটা ছোট ঘরে তক্তাপোষের ওপর আমরা বসে পড়লাম। একটু পরেই ভেতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ ঢুকলেন। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে বলল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। গায়ের রং টকটকে ফর্সা। এই বয়সেও রঙে জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গেছে। মুখে ধূর্ততা আর বুদ্ধির ছাপ। নিচের চোয়ালের গড়ন বেশ দৃঢ়। চোখ দুটো বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারার কথা মনে পড়ল। দুজনের মুখে আশ্চর্য মিল আছে। শুধু লর্ড রেডিংয়ের মুখে আত্মবিশ্বাসের ছাপ অনেক বেশি। আর এই লোকটার চোখের কোণের কুঁচকে থাকা রেখাগুলোর মধ্যে একটা ভরসা হারানোর ভাব স্পষ্ট। মানে জীবনে যতটা ভরসা নিয়ে এগিয়েছিলেন, এখন তার অনেকটাই যেন হারিয়ে গেছে, এমন একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ মন দিয়ে কিছুক্ষণ দেখে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক তো? হ্যাঁ ঠিক। আর আপনার বিয়ে হয়েছে 1327 সালে ওই 15ই শ্রাবণেই, ঠিক? হ্যাঁ ঠিকই বলছেন। কিন্তু জন্ম মাসে তো সাধারণত বিয়ে হয় না। আপনার হলো কিভাবে?
এরকম তো আমি আগে দেখিনি। কথাটা একদম ঠিক। আমার জন্মদিন আর বিয়ের দিন একই হওয়ায় ব্যাপারটা আমার মনে ছিল খুব স্পষ্ট। বিয়ের সময় এটা নিয়ে বেশ ঝামেলাও হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই সেটা জানে না, কারণ সে আমাকে আগে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও ব্রিজ খেলার আড্ডায়। সেখানে তো ঘনিষ্ঠ পারিবারিক কথা বলার সুযোগই ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর এখন খুব খারাপ যাচ্ছে, আর ছোটবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর 13 বছর বয়সে একটা বড় বিপদ কাটিয়ে উঠেছিলেন। আশ্চর্য, সব কথাই ঠিক। বুঝতে পারছি লোকটার কিছু একটা ক্ষমতা আছে। হঠাৎ তারানাথ বলল, এখন আপনার মানসিক কষ্ট যাচ্ছে খুবই। কিছু টাকা নষ্ট হয়েছে, কিন্তু সেই টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতির আশঙ্কা আছে। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। মাত্র 2 দিন আগে কলুটলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামার সময় 5টা নোটসহ মানিব্যাগটা হারিয়ে গেছে। লজ্জায় কাউকে বলিনি। তারানাথ হয়তো থট রিডিং জানেন, কিন্তু আরও ক্ষতি হবে সেটা কিভাবে বলছে? এটুকু হয়তো একটু বাড়িয়েই বলছে। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো শুধু মিষ্টি কথা বলে না। আমার সম্পর্কে আরও অনেক কথা সেদিন বলেছিলেন। লোকটার ওপর আমার শ্রদ্ধা জন্মালো। মাঝে মাঝে তার ওখানে যেতাম, হাত দেখাতে নয়, আড্ডা দিতে। লোকটার ইতিহাস খুব অদ্ভুত। ছোটবেলা থেকেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে ঘুরতে ঘুরতে এক তান্ত্রিক গুরুর সঙ্গে দেখা হয়। সেই তান্ত্রিক খুব শক্তিশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। সেটা নিয়ে কলকাতায় এসে ব্যবসা শুরু করে এবং গুরুদত্ত ক্ষমতা কাজে লাগিয়ে খাওয়া পড়া শুরু করে। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা এসব বিষয়ে তার ক্ষমতা দেখিয়ে খুব তাড়াতাড়ি এমন নাম করে ফেলেছিল যে বড় বড় মারওয়ারিদের গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি বন্ধ হয়ে যেত। টাকা আসতে শুরু করলো অজস্র, কিন্তু যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। হাতে একটা পয়সাও টিকল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল: ঘোড়দৌড়, নারী আর মদ। এই 3 দেবতাকে খুশি রাখতে গিয়ে কত বড় বড় ধনীর ছেলে সর্বস্ব হারিয়ে পথে বসেছে। তারানাথ তো স্রেফ এক গণক ব্রাহ্মণ। প্রথম কয়েক বছরে যত টাকা করেছিল, পরের কয়েক বছরে সব উবে গেল। ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাও প্রায় চলে গেল। আর ক্ষমতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আসল পসারও শেষ হয়ে গেল। তবুও ধূর্ততা, ফন্দি, ব্যবসার বুদ্ধি এসব তার চরিত্রে ছিল বলেই এখনো কিছুটা পসার ধরে রাখতে পেরেছে। কিন্তু এখন তারানাথের দিনের বেশিরভাগ সময় কাবুলিওয়ালাদের তাড়ানোর কৌশল বের করতে করতেই চলে যায়। তন্ত্র বা জ্যোতিষ নিয়ে আলোচনা করার সময় বা কোথায়? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার হারানোর পর আর পায়নি, এটা ঠিক। আমাকে পেয়ে তার নিজের ওপর বিশ্বাস ফিরে এসেছে। তাই আমার সঙ্গে তারানাথের একটা বন্ধুত্ব গড়ে উঠল। সে প্রায়ই বলে, শোনো, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে যে তারানাথের ক্ষমতা আছে কিনা। আসলে এতদিন কাউকে পাইনি যে তাকে কিছু দিই। তুমি চন্দ্র দর্শন করতে চাও? তোমাকে আমি শিখিয়ে দেব। 2 হাতের আঙুল দিয়ে চোখ চেপে ধরে 2 বুড়ো আঙুল দিয়ে কান চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরের আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2টো পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তা বলে দেবে। ভালো করে অভ্যাস করলে চন্দ্র দর্শন যার হয়, তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি,
তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা রাস্তাঘাটে শোনা যায় না, আর দৈনন্দিন জীবনের সঙ্গে যার কোনো সম্পর্কই নেই। পৃথিবীতে যে এসব ব্যাপার ঘটে তা তো আগে জানতামই না। একদিন বর্ষার বিকেলে তারানাথের ওখানে গেছি। সে পুরনো একটা তুলোট কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছে। আমাকে দেখে বললে, এসেছ? চলো চলো, বেলেঘাটায় একজন বড় সাধু এসেছেন বুঝলে, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। বুঝলে, তারানাথের স্বভাবই হলো ভালো সাধু সন্ন্যাসীর খোঁজে ঘোরা। আর যদি সেই সাধু তান্ত্রিক হয় তাহলে তো সে সব কাজ ফেলে তার পেছনেই দিন রাত পড়ে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতাও দেখলাম। তিনি আমাকে বললেন, যে কোনো একটা গন্ধের নাম বলো। বেলফুল। পকেটে রুমাল আছে? বার করে দেখো। রুমালটা বের করে দেখি তাতে বেলফুলের গন্ধ ভুর ভুর করছে। আমি তো সাধুর থেকে 5-6 হাত দূরে বসে আছি। কেউ আমার পকেটে হাতও দেয়নি। ঘরে আমি, তারানাথ আর সাধু ছাড়া আর কেউ নেই। আর রুমালটায় আমার নামও লেখা, তাই হাত সাফাইয়ের কোনো সম্ভাবনাই নেই। তাই আমি যে আশ্চর্য হইনি তা কিন্তু নয়। তবু যদি ধরে নিই সাধু বাবা তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধ তৈরি করেছেন, তাহলে এত সাধনা করে যদি ফল হয় 2 পয়সার আতর, তাহলে সে সাধনার আমি কোনো দাম দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফিরে আসার সময় তারানাথ বলল, না না না, লোকটা নিচু স্তরের তন্ত্র সাধনা করেছে বুঝলে, তাই 2-1টা ছোটখাটো শক্তি পেয়েছে। বুঝলাম, কিন্তু তাই বা পায় কিভাবে? বৈজ্ঞানিকভাবে কৃত্রিম আতর তৈরি করতেও তো অনেক ঝামেলা হয়। আর একজন লোক দূর থেকে মুহূর্তের মধ্যে আমার রুমালে বেলফুলের গন্ধ ছড়িয়ে দিল, এর পেছনেও তো একটা বিশাল বৈজ্ঞানিক অসম্ভবতা আছে। কন্ট্যাক্ট অ্যাট আ ডিস্টেন্সের পুরো সমস্যাটাই এখানে জড়িত। যদি বলি হিপনোটিজম, তাহলে সাধুর ইচ্ছাশক্তি আমার ওপর কাজ করতে পারে যতক্ষণ আমি তার কাছে আছি, কিন্তু তার সান্নিধ্য থেকে দূরেও যদি সেই প্রভাব থাকে, তাহলে তার পিছনে কি আছে সেটাও একটা বড় প্রশ্ন। তারানাথের বাড়িতে গিয়ে বসেছি। সে বলল, এই দেখেই তো তুমি অবাক হয়ে গেলে, অথচ সত্যিকারের তান্ত্রিক এখনো তুমি দেখোইনি। নিচু স্তরের তন্ত্র এক ধরনের জাদু, যেটা তোমরা বলো ওই ব্ল্যাক ম্যাজিক। আমি এক সময় সব চর্চা করেছিলাম। আতরের গন্ধ তো কিছুই না, এমন সব ভয়ানক তান্ত্রিক দেখেছি বুঝলে, শুনলে বিশ্বাস করবে না। একজনকে চিনতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায়ও এমন লোক দেখেছি, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এসব খেয়েও বেঁচে গেল, জিভে একটা দাগও লাগেনি। এই সব নিচু ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। একবার জানো কি হয়েছিল? ছোটবেলায় আমাদের বাঁকুড়ায় এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। তিনি আমাদের বাড়িতে প্রায়শই আসতেন, আমাদের খুব ভালোবাসতেন। এলেই আমাদের সঙ্গে গল্প করতেন আর প্রায়ই বলতেন, 2 চোখের মাঝখানে ভুরুর ঠিক ওপর একটা জ্যোতি আছে, ভালো করে তাকিয়ে দেখো, দেখতে পাবে। খুব মন দিয়ে তাকাতে হবে। তা মাস 2-3 পরে একদিন আমি সত্যি সেই জ্যোতি দেখলাম। ভাবলাম এটা কি চন্দ্র দর্শনের মতো। মুখে জিজ্ঞেস করলাম, কেমন জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম যেদিন দেখলাম তখন সন্ধ্যা একটু বাকি।
বাড়ির পেছনে পেয়ারা গাছের নিচে বসে সাধুর কথা মতো নাকের উপর ঘণ্টাখানেক তাকিয়েছিলাম। সব দিন দেখা যেত না, সপ্তাহে 2-3 দিন বসতাম। 3 মাস পরে প্রথমবার ওই জ্যোতি দেখলাম। নীল চিকচিকে একটা শিখা কপালের মাঝখানে, একদম স্থির। মিনিট খানেক ছিল। এইভাবেই ছোটবেলাতেই সাধু সন্ন্যাসী আর যোগতন্ত্রে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টিকত না। তা একদিন করলাম কি, আমার ঠাকুরমার বাক্স ভেঙে কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। তা একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি, তখনও সন্ধ্যা হয়নি, মন্দিরে আরতি চলছে। এমন সময় দেখি একজন লম্বা চওড়া চেহারার সাধু খড়ম পায়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামছেন। তার সারা শরীরে এমন কিছু একটা ছিল যা দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। সাধু তো কতই দেখি, তা চুপ করে বসে আছি। তিনি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে তাকিয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আগে বাঁকুড়া জেলার মালিয়াড়া, রুদ্রপুর। মালিয়াড়া, রুদ্রপুর। তারপর কি যেন একটু ভাবলেন, একটু অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা এক সময় খুব অবস্থাপন্ন ছিল জানো। বড় বাড়ি, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুবই খারাপ। আর রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সম্মান করে সেটা বলতেই তিনি হেসে উঠলেন। তোমার বয়সই বা কত, তুমি জানবে কি করে? খেয়া ঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়া ঘাট? রুদ্রপুরে তো নদী নেই, অনেক আগেই শুকিয়ে গেছে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরনো নদীর খাতের ধারে একটা অনেক পুরনো ভাঙাচোরা শিব মন্দির এখনো জঙ্গলের মধ্যে পড়ে আছে। শুনেছি সান্যালদের কোনো পূর্বপুরুষই ওই মন্দিরটা তৈরি করেছিলেন। কিন্তু এসব কথা উনি জানলেন কিভাবে? আমি বিস্মিত হয়ে বললাম, আপনি তো আমাদের গ্রামের অনেক কিছু জানেন দেখছি। সন্ন্যাসী হালকা হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ ঠাকুরদার মুখেই দেখা যায়, যখন তিনি তার ছোট্ট নাতির কোনো ছেলে মানুষই কথায় খুশি হন। সত্যি বলছি, সেই হাসির স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। খুব উঁচু মানসিকতার না হলে এমন হাসি কেউ হাসতে পারে না। তারপর খুব শান্ত স্নেহ ভরা কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু বলার আগেই তিনি আবার বললেন, যা, বাড়ি ফিরে যা, সংসার কর। এই পথ তোর জন্য নয়। আমার কথা শোন। না না, এমন কঠিন কথা বলবেন না। দেখুন, কিছু না কিছু তো হবেই। আর সংসারে আমার তো মন নেই, তাই সংসার ছেড়েই এসেছি। ওর নাম সংসার ছাড়া নয়। তুই সংসার ছাড়িসনি, ছাড়তেও পারবি না। তুই এখনো ছেলে মানুষ, কিছু বোঝার বয়স হয়নি। যা, বাড়ি ফিরে যা, মা বাবার মনে কষ্ট দিস না। কিন্তু আমাদের গ্রামের কথা আপনি জানলেন কিভাবে? একটু খুলে বলুন না। কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলেন।
আমিও নাছোড়বান্দা হয়ে তার পেছনে গেলাম। তা খানিকটা দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আগে আপনাকে ছেড়ে যাব না। আমি কিছু চাই না, শুধু শুধু আপনার সঙ্গ চাই। তিনি শুনে স্নেহ ভরে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার। যা যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলাম না তাকে অনুসরণ করতে। কি একটা অদ্ভুত শক্তি যেন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে তার পেছনে যেতে বাধা দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখি তিনি নেই। বুঝতেই পারলাম না কোন গলির মধ্যে ঢুকে পড়লেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলি, অনেক দিন পরে বাড়ি ফিরে দেশের খুব বয়স্ক লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো খবর পেলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরারা এসব কিছুই জানে না। ওদের এক আত্মীয় জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেই শীতকালে বাড়ি এসেছিলেন। কথায় কথায় একদিন তাঁকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, দেখো, এই ছোটবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একটা খাতা দেখেছিলাম। তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের এসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় ঘুরে ঘুরে বংশের সমস্ত তথ্য জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদের বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির তৈরি করেছিলেন। রামরূপ ছিলেন এক সাধক পুরুষ, বিয়ে করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে খুব একটা মন ছিল না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। তিনি প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় সন্ন্যাসী হয়ে বাড়ি ছেড়ে চলে যান, আর কখনো ফিরে আসেননি। অন্তত 150 বছর আগেকার কথা। ওই শিব মন্দিরটা এমন মাঠের মধ্যে বেমানান জায়গায় কেন? তা নয়, তখন ওখানে নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। একবার একটা নৌকো ওই মন্দিরের নিচের ঘাটে ডুবে গিয়েছিল বলে ওর নাম হয়েছিল লাভাঙার খেয়াঘাট। আমি প্রায় চিৎকার করে বললাম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, বড় জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি, আর আমাদের পুরনো কাগজপত্রেও আছে। ওই শিব মন্দির তৈরি হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কিন্তু এসব কথা তোমার জানার দরকার কি বলতো? বইটই লিখছো নাকি? ওদের কাছে আমি কিছুই বলিনি, কিন্তু আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, আর আজও সেই বিশ্বাস আছে যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি। কোনো অদ্ভুত যোগ সাধনার শক্তিতে তিনি 150 বছর পরেও জীবিত আছেন। বাড়ি থেকে কিছুদিন পর আবার বেরোলাম সাধু সন্ন্যাসীর খোঁজে। শুনলাম বীরভূমের এক গ্রামে শ্মশানে এক পাগলি থাকে। লোকজন বলে সে নাকি খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। গেলাম তার সঙ্গে দেখা করতে। নদীর ধারে শ্মশানে, ছেঁড়া একটা কাঁথা গায়ে জড়ানো, ময়লা জামা কাপড়, জট পাকানো চুল। দেখেই বোঝা যায় কতদিন স্নান করেনি। আমাকে দেখেই সে রেগে একেবারে আগুন, চিৎকার করে বলে, এখান থেকে বেরো! কে তোকে এখানে আসতে বলেছে? তার ওই ভয়াবহ অগোছালো চেহারা দেখে যেটুকু ভয় পেয়েছিলাম সেটা সামলে নিয়ে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, একটু দয়া করুন। পাগলি চেঁচিয়ে উঠল, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল তুলে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা। বুঝলে,
সেই শ্মশানটা একেবারে নির্জন, আর ওই চেহারা দেখে আমার ভয়ও লাগছিল। কে জানে পাগল মানুষ কিছু করে বসে কিনা। তা সেদিন তো ফিরে চলে এলাম, কিন্তু পরদিন আবার গেলাম। আবার এলি কেন? মা, মা একটু দয়া করো। দুরা দুরা, এখান থেকে বেরা। তারপর রেগে গিয়ে আমায় এক লাথি মারলো, বলল, আবার যদি আসিস তাহলে কিন্তু বিপদে পড়বি, সাবধান করে দিলাম। রাতে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলেই যাই। এই পাগলটার পাল্লায় পড়ে কোনদিন প্রাণটাই যাবে। শেষ রাতে একটা স্বপ্ন দেখলাম, পাগলি এসে আমার সামনে দাঁড়িয়ে। তখন আর তার আগের মতো চেহারা নেই, মুখে মৃদু হাসি, যেন বলছে, লাথিটা খুব লেগেছে না রে, রাগ করিস না, কাল চলে আয় আমার কাছে। সকালে উঠে আবার গেলাম, ভাবলাম স্বপ্নটা যদি সত্যি হয়, কিন্তু গিয়ে দেখি সব মিথ্যে। পাগলি আমায় দেখে আবার রেগে আগুন, শ্মশানের একটা পোড়া কাঠ ছুঁড়ে মারলো আমার দিকে। আমিও তখন রেগে গিয়ে বললাম, তাহলে রাতে স্বপ্নে আমায় আসতে বললে কেন? তুমি তো বলেছিলে, তাই তো আমি এলাম। আমি বলেছিলাম স্বপ্নে? তোর মাথা চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা যা, বেরো এখান থেকে। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে টানছিল। তখনই বুঝলাম, যতই সে বাইরে থেকে তাড়ানোর ভান করুক, ভেতরে ভেতরে যেন একটা অদৃশ্য শক্তি দিয়ে আমায় টানছে। এখানে বস। আঙুল তুলে একটা জায়গা দেখিয়ে দিল। সেই ভঙ্গিটা এমন যেন কোনো রাজবাড়ির রানী আদেশ দিচ্ছে। তার সে হুকুম অমান্য করার উপায় নেই। অগত্যা বসে পড়লাম। বারবার এখানে এসে বিরক্ত করিস কেন? তোর দ্বারা কিছু হবে না, এখনো তো সংসারের ভোগ শেষ হয়নি। আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ পর পাগলি বলল, যখন এসেছিস তার উপর আবার ব্রাহ্মণ, কিছু খাওয়ানো দরকার। বল, কি খাবি? পাগলির শক্তি ঠিক কত দূর সেটা দেখার খুব কৌতূহল হলো। শুনেছি সাধু সন্ন্যাসীরা যা চাই তাই এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছেও কিছুটা দেখেছি, কিন্তু তেমন কিছু মনে হয়নি। বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর আর মর্তমান কলা। পাগলি তখন এক অদ্ভুত কাণ্ড করল। শ্মশানের পাশে পড়ে থাকা কিছু পোড়া কয়লা হাতে তুলে নিয়ে বলল, এই নে, খা ক্ষীরের বরফি। আমি তো হতবাক। ইতস্তত করতেই সে পাগলের মতো খিলখিল করে হেসে বলল, ক্ষীরের বরফি খা। বোঝো কাণ্ড। মনে হলো এ তো পুরো পাগল, কোনো বোধ বুদ্ধি নেই। এর কথায় চিতার কয়লা মুখে দেব? ছি 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 ছি। কিন্তু তখন তো আর পিছু হটার উপায় নেই। অনেক দূর এগিয়ে এসেছি। ভাবলাম যা থাকে কপালে। কয়লাটা মুখে পুরে দিলাম। পরক্ষণেই থু থু করে সেই জঘন্য স্বাদহীন কয়লা মুখ থেকে ফেলে দিলাম। পাগলি তাই দেখে আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে চোখে জল এসে গেল। ভাবলাম, কি বোকামি করেছি এখানে এসে। এ তো পুরো পাগল। পাগল ছাড়া আর কিছুই নয়। পাড়া গাঁয়ের লোকেরা ভূতের মতো ভয় পেয়ে একে সাধু বানিয়ে দিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপ করে বলল, রাবড়ি কলা খেতে এসেছে। কি পেটুক, পেটের জন্য শ্মশানে আমার কাছে এসেছ?
দূরা জানোয়ার, দূরা দূরা। আমার ভীষণ রাগ হলো। এমন নিষ্ঠুর কথা কেউ কখনো আমার মুখের ওপর বলেনি। একটাও কথা না বলে সেখান থেকে উঠে চলে এলাম। বিশ্বাস করবে না, আবার সেদিন রাতের শেষ দিকে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার মাথার কাছে দাঁড়িয়ে, মুখে মৃদু হাসি, বলছে, রাগ করিস না, আজ চলে আয়, হ্যাঁ রাগ করিস না। ছি ছি। এখনো বুঝতে পারি না জানো, পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জেগে থেকেই দেখেছিলাম। যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু রাগটা আর রইল না। ভাবলাম, পাগলি কি আমাকে জাদু করলো? দুপুরে আবার গেলাম। এবার তার মুখটা বেশ শান্ত। বলল, আবার এসেছিস দেখছি, নাচর বান্দা তো তুই। কেন কেন আমায় নিয়ে এমন বাদর নাচ করছো? দিনে অপমান করে তাড়িয়ে দাও, রাতে আবার স্বপ্নে ডেকে পাঠাও। এরকম করে তোমার কি লাভ? সাহস আছে তোর? ঠিক যা বলবো তা করবি? আছে, যা বলবে আমি তাই করব। পরীক্ষা করে দেখো। তখন সে এক অদ্ভুত প্রস্তাব দিল। বলল, বেশ, আজ রাতে আমাকে মেরে ফেল, গলা টিপে মারবি, তারপর আমার মৃতদেহর উপর বসে সাধনা করতে হবে। নিয়ম আমি বলে দেব। বাজার থেকে মদ আর দুটো চাল ছোলা ভাজা নিয়ে আয়। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনভাবে মন্ত্র জপ করতে হবে। রাতে অনেক রকম ভয় পাবি। যারা ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়। ভয় পেলে সাধনা ব্যর্থ হবে, প্রাণও যেতে পারে। রাজি? এমন কথা শুনে আমি তো অবাক। বললাম, সবই পারি, কিন্তু কিন্তু মানুষ খুন করা আমার দ্বারা হবে না। আর আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বলল, তাহলে এখানে মরতে এসেছিলি কেন? দূরা। তারপর আরো অনেক অশ্লীল গালাগাল দিল। ওর মুখে কোনো লাগাম নেই, মুখটা খুব খারাপ। তবে এখন এসব গায়ে মাখি না, অভ্যেস হয়ে গেছে। বললাম, আহা, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি তো ভদ্রলোকের ছেলে। পাগলি মুখ বিকৃত করে বলল, তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে হাউসে চাকরি কর, বেরো। তুমি শুধু শুধু রাগ করছো। আচ্ছা আচ্ছা, পুলিশের ঝামেলার কথাটা ভাবছো না? আমি যদি ফাঁসি যাই তখন কে বাঁচাবে? মনে মনে ভাবলাম, না, এ নিশ্চয়ই বদ্ধ পাগল। এতদিন শুধু শুধু সময় নষ্ট করেছি। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথাও বলেছে। মাঝে মাঝে এমন কথা বলে মনে হয় যে ও খুব বিদুষী। সেদিন থেকেই পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন নিজেই ডেকে বলল, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে তখন গালাগালি দিয়েছি, কিছু মনে করিস না। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিচু তন্ত্রের সাধনা, তাতে কিছু শক্তি পাওয়া যায়, কিন্তু আসলে কিছু হয় না। কিন্তু শক্তি পাওয়া যায় কিভাবে? পৃথিবীতে অনেক রকমের জীব আছে যাদের চোখে দেখা যায় না। মানুষ মরে গেলে শরীর যখন ফাঁকা হয় তখন তাকে দেখা যায় না, আমরা তাকে ভূত বলি। এছাড়া আরো অনেক প্রাণী আছে যাদের বুদ্ধি কম কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকেনি, শাঁখেনি এসব নামে ডাকা হয়। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই ধরনেরই আছে। তন্ত্র সাধনার মাধ্যমে এদের বশ করা যায়, তখন যা বলা হয় তাই করে, না করে উপায় থাকে না। কিন্তু এদের নিয়ে খেলতে গেলে বিপদ আছে।
অসাবধান হলে ওরা মেরেও ফেলতে পারে। আমি অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এরকম কথা আগে কখনো শুনিনি। এমন পাগলের মুখেই এই সব কথা মানায়। আর যেখানে বসে শুনছি সেই পরিবেশও ঠিক এই কথার সঙ্গে মানানসই। গ্রামের শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, পাশে কয়েকটা শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি পড়ে আছে জলের ধারে। চারপাশে কেউ নেই। অজান্তেই আমার গাটা কেমন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে কত কি সব অদ্ভুত কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাঁকিনি। খুব ভয়ানক জীব, মানুষের মতো বুদ্ধি নেই, দয়া মায়া কিছুই নেই, একেবারে পশুর মতো, কিন্তু শক্তি সবচেয়ে বেশি, যেন প্রেত লোকের বাঘ ভালুক। এদের দিয়ে কাজ বেশি হয়, তাই যাদের সাহস বেশি তারা হাঁকিনি মন্ত্রে সিদ্ধ হওয়ার চেষ্টা করে। সিদ্ধ হলে ভালো, কিন্তু বিপদের ভয়ও খুব। এদের নিয়ে খেলতে নেই, তাই তো তোকে বারণ করি। তুই বুঝিস না তাই রাগ করিস। কৌতূহল আর সামলাতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনি মন্ত্রে সিদ্ধ, তাই তো? পাগলি চুপ করে রইল। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। বুঝলাম এ নিয়ে ও কিছু বলবে না। কিন্তু আমার মনে আর কোনো সন্দেহই রইল না। পরদিন গ্রামের লোকজন আমাকে পাগলি সম্পর্কে অনেক কথা বলল, আপনি ওখানে এত ঘন ঘন যাবেন না, পাগলি খুব ভয়ানক। ওর মধ্যে এমন শক্তি আছে আপনার সর্বনাশ করে দিতে পারে। বেশি ঘাঁটাবেন না মশাই, গায়ের কেউ ওর কাছে যায় না। আপনি তো বাইরের লোক, শেষে মারা পড়বেন। ভাবলাম যা করার সে তো করেই ফেলেছে। এখন আর ওর কাছে না গিয়ে আমি থাকতে পারি না। তারপর যা ঘটল বললে বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পর পাগলির কাছে গেলাম, কিন্তু এমনভাবে গেলাম যাতে সে টের না পায়। গিয়ে দেখি বটতলায় পাগলি নেই। তার জায়গায় একটা ষোড়শী মেয়ে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে সামনে চেয়ে। চোখের ভুল নয়, তখন আমার বয়স কম, চোখে ঝাপসা দেখার কথা নয়, একদম স্পষ্ট দেখলাম। ভাবলাম এ আবার কে, যাব কি যাব না। 2-1 পা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা মা তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? যিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বলল, আরে নামটা বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। এ তো সেই পাগলি, সেই হাসি, কথা বলার সেই ভঙ্গি। এই মেয়েটার মধ্যে সেই পাগলিটা লুকিয়ে আছে। এক অদ্ভুত রূপ, ভেতরে পরিচিত পাগলি, বাইরে অপরিচিতা রূপসী ষোড়শী। মেয়েটি হেসে ঢলে পড়ে বলল, এসো না, বসো না, পাশে এসো। এত লজ্জা কিসে? আহা, আরো তো লজ্জা করে লাভ নেই, এসো। হঠাৎ বড় ভয় লাগলো আমার। মেয়েটার আচরণ ভালো ঠেকছে না। আর আমার মনে দৃঢ় বিশ্বাস হলো এ সেই পাগলি, আমাকে কোনো বিপদে ফেলতে চাইছে। ফিরে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠে ডাক শুনে থেমে গেলাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ নেই। ভয়ে আমার তখনও যায়নি। ভাবলাম আজ আর এখানে থাকবো না, ফিরে যাই। পাগলি বলল, এসো, বসো। তুমি তুমি ওই রকম ছোট মেয়ের সাজে এসেছিলে কেন? তোমার উদ্দেশ্যটা কি? আরে ঘাটের মোড়া কিসব আবল তাবল বলছে। না না না, আমি সত্যি বলছি, আমাকে ভয় দেখিও না। আমি তো তোমায় মা বলে ডেকেছি। তুই সেরকমের না,
তন্ত্র সাধনা তোর দ্বারা হবে না, অত সাধু সাজার দরকার নেই। থাক, তোকে দু একটা জিনিস দেবো, তাতেই তুই চলতে পারবি। একটা মরা লাগবে, খুব শিগগিরই এখানে অনেক মরা আসবে এই ঘাটে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলবো তাই করতে হবে। রাজি? সব সাধনা ছাড়া কিছু হবে না। তখন আমি একেবারে মরিয়া। আমি কোনোদিনই ভীতু ছিলাম না, কিন্তু কখনো ভাবিনি মরার উপর বসে সব সাধনা করব। তবুও রাজি হলাম, বললাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, শুধু পুলিশে যেন না পড়ি, বাকিটা ঠিক আছে। একদিন সন্ধ্যার একটু আগে গেছি, বুঝলে, দেখলাম পাগলির আচরণটা কেমন যেন। বলল, একটা মরা পাওয়া গেছে, চুপচাপ এসো। জলের ধারে একটা বড় পাকুড় গাছ, তার শেকড় অনেকটা জলের মধ্যে ঢুকে গেছে। সেই পাকানো শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মৃতদেহ আটকে আছে। হয়তো কোনো ঘাট থেকে ভেসে এসেছে। তোল তোল মরাটা, শেকড় বেয়ে নেমে যা। জলে মরা হালকা হবে, তুলে শেকড়ে রেখে দে যাতে ভেসে না যায়। তখন কি করছি বুঝতেই পারিনি। মরার গায়ে তখনও কাপড় ছিল, সেই কাপড় শেকড়ে জড়িয়ে গেছে। বেশি কষ্ট হয়নি, একটু চেষ্টা করেই টেনে তুললাম। মরার উপর বসে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেলে কিন্তু মরেছিস। আমি হঠাৎ চিৎকার করে উঠলাম। মরার মুখটা তখন চোখে পড়েছে। সেই দিনের সেই ষোড়শী মেয়েটা, একদম এক মুখ, এক চোখ, একটুও তফাৎ নেই। তখন আমার মাথার মধ্যে সব গুলিয়ে গেছে। পাগলিকে দেখে খুব ভয় লাগলো। মনে হলো গাঁয়ের লোক যা বলে ঠিকই বলে। কিন্তু তখন তো আর আমার ফেরার পথ নেই। পাগলি যা যা বলল সন্ধ্যা থেকে তাই করতে হলো। সব সাধনার সব কথা বলা যায় না। সন্ধ্যার পর থেকেই আমি মরার ওপর বসে সাধনা শুরু করলাম। পাগলি একটা অর্থহীন মন্ত্র আমায় দিল, সেটা জপ করতে হবে বারবার। বিশ্বাস হচ্ছিল না যে এতে কিছু হবে। এমনকি যখন বলল, যদি ভয়ানক কিছু দেখিস ভয় পাস না, ভয় পেলে মরবি, তখনও আমার বিশ্বাস হয়নি। রাত গভীর হলো। নির্জন শ্মশান, চারপাশে কেউ নেই। অন্ধকারে সব দিক হারিয়ে গেছে। পাগলি কোথায় গেল তাও জানি না। হঠাৎ নদীর ধারে ঝোপের আড়াল থেকে একপাল শেয়াল ডাকলো। শেয়ালের ডাক তো কতবারই শুনেছি, কিন্তু সেই শ্মশানে এক টাটকা মড়ার উপরে বসে সেই ডাক শুনে গা কেমন শিউরে উঠল। ঠিক তখনই একটা ঘটনা ঘটল। বিশ্বাস করো বা না করো, আমার তো লুকোনোর কিছু নেই। আমি তারানাথ জ্যোতিষী, পয়সা বুঝি ঠিকই, কিন্তু তুমি তো আমাকে কিছু দেবে না, তাহলে মিথ্যে বলবো কেন? সেই শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে বুঝলে মনে হলো নদীর জল থেকে দলে দলে বহু মানুষ উঠে আসছে। অল্প বয়সী, মুখে ঘুমটা, কিন্তু কারো কাপড় ভেজা নয়। একটার পর একটা, 2, 5টা, 10টা, 20টা, সবাই এসে আমাকে ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করে চলেছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে তাকিয়ে দেখি চারপাশে একটাও বউ নেই, সবই কররা পাখি। বীরভূমের নদীর চরে অনেক হয় ওই পাখি। 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, যেন মানুষের মতো। এক মুহূর্তে আমার মনটা হালকা হয়ে গেল। তাই তো, পাখি। চিন্তাটা তখনও শেষ হয়নি, হঠাৎ
মেয়েদের গলায় খলখল করে হাসির শব্দ। গায়ের রক্ত হিম হয়ে গেল। তাকিয়ে দেখি আর পাখি নেই, সবই অল্প বয়সী বউ। সবাই একসঙ্গে ঘুমটা খুলে আমার দিকেই তাকিয়ে আছে। আর তাদের চারপাশে মাঠের দিকে তাকালেই দেখি অসংখ্য নরকঙ্কাল। দূরে কাছে ডানে বাঁয়ে অন্ধকারে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কত পুরনো হাড়, অনেকগুলোর আঙুল নেই, কারো মাথার খুলিতে ফুটো, কারো পায়ের হাড় ভাঙা। মুখগুলো নানা দিকে ঘুরে আছে। দেখে মনে হয় কেউ যেন খুব যত্ন করে দাঁড় করিয়ে রেখেছে। মনে হচ্ছে কেউ পেছন থেকে ধরে রেখেছে, আর ছেড়ে দিলেই সব হুড়মুড় করে পড়ে যাবে। তবুও তারা যেন জীবন্ত। সবাই আমাকেই পাহারা দিচ্ছে, যেন আমি পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে যেন সবাই আমার গলা টিপে মারার অপেক্ষায়। ভাবছি দৌড়ে পালাবো, এমন সময় দেখি সামনে এক অপূর্ব সুন্দরী বালিকা দাঁড়িয়ে, হাসি মুখে। এ আবার কি? সবকিছুর জন্য প্রস্তুত হয়েই তো এসেছি, কিন্তু আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় পছন্দ হয় না তোমার? মহাবিদ্যার নাম শুনেছি পাগলির কাছে, কিন্তু শুনেছি অনেক সাধনা করেও তাদের দেখা মেলে না। এত সহজে উনি? আমি বললাম, আমার সৌভাগ্য আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। তাহলে তুমি মহাডামরির সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোনটা কি। পাগলি যেমন বলেছে তেমনই করছি। ঠিক আছে, মহাডামরির সাধনা ছেড়ে দাও, ও মন্ত্র জপ করো না। আমি যখন এসেছি তখন তোমার আর কিছু দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখোনি, তার চেহারা এত ভয়ানক, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। শুনেছি আপনাদের আনতে সাধনা করতে হয়। আপনি এত সহজে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখটা আগে কোথাও দেখেছি, কিন্তু তখন মাথা এত ঘুরে গেছে কিছুই ঠিক করে ভাবতে পারলাম না। বললাম, না সন্দেহ নয়, কিন্তু খুব অবাক হয়ে গেছি। মানে আমি তো জানি না আপনি কে। যদি কোনো ভুল করে থাকি আমায় মাফ করবেন। শুধু একটা কথা যদি বলেন। মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কি হবে? এসেছি কেন জানতে চাও? তন্ত্রে দিব্যজ্ঞ পথ নামে একটা পথ আছে, শুনেছ? পাষণ্ডদের দমন করতে আমরা সেই পথ দিয়ে পৃথিবীতে আসি। তোমার মন্ত্রে সেই পথ সাড়া দিয়েছে, তাই দেখতে এলাম। কথাটা ঠিক বুঝতে পারলাম না। ভয়ে ভয়ে বললাম, তাহলে কি আমি খুবই পাষণ্ড? মেয়েটি সেই শুনে খিলখিল করে হেসে উঠল। তোমার জন্য এসেছি সম্প্রদায় রক্ষার কাজে। অত ভয় কিসের? আমি না তোমাকে লাথি মেরেছিলাম, শ্মশানে পোড়া কাঠ ছুঁড়ে মেরেছিলাম? তোমাকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলেছি? আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। এ বলে কি? কিন্তু মহাডামরির রূপ খুব ভয়ানক। তোমার মতো ভয় পেলে ওটা হবে না, ছেড়ে দাও। তা আপনি যখন বলছেন তাই দিলাম। ঠিক করে বলছো? হ্যাঁ দিলাম। এই সময় আমি যে সব দেহের উপর বসেছিলাম তার দিকে চোখ পড়তেই ভয়ে আর বিস্ময়ে পুরো শরীর কেমন যেন হয়ে গেল। সব দেহের মুখ আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখ একদম এক, একই রং, একই বয়স, একই মুখ। মেয়েটি ব্যঙ্গ করে হেসে বলল, ভালো করে দেখেছ? আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে মনে হলো একটা সন্দেহ মাথায় ঘুরছে। মুখে বলেই ফেললাম,
আপনি আপনি কে? আপনি কি শ্মশানের সেই পাগলি? একটা বিকট বিদ্রুপের হাসি ছিঁড়ে ফুঁড়ে রাতের অন্ধকারকে চৌচির করে দিল। সঙ্গে সঙ্গে মাঠ জুড়ে ছড়িয়ে থাকা নরকঙ্কালগুলো হাড়ের হাত দিয়ে তালি দিতে দিতে এঁকে বেঁকে নাচতে শুরু করলো। আর সেই নাচের বেগে তারা ভেঙে ভেঙে পড়তে লাগলো। কারো হাত খুলে গেল, কারো মেরুদণ্ড, কারো কপালের হাড়, কারো বুকের পাঁজর, তবুও নাচ থামছে না। হাড়ের স্তূপ উঁচু হয়ে উঠছে আর ঠক ঠক শব্দে চারিদিক কেঁপে উঠছে। হঠাৎ দেখি আকাশের এক কোণা কাগজের মতো গুটিয়ে গেল, আর সেই ছিদ্র দিয়ে এক ভয়ানক চেহারার নারী উন্মাদিনীর মতো এলোমেলো বেশে নেমে আসছে। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শেয়ালের দল চিৎকার করে উঠল। চারদিক ভরে গেল মরার পচা গন্ধে। আকাশটা আগুন রঙের মেঘে ঢেকে গেল, তার নিচে শকুনি উঠছে। শেয়ালের চিৎকার আর কঙ্কালের ঠোকাঠুকি ছাড়া সেই ভয়ানক রাতে সব কিছু নিঃশব্দ, নিঝুম। আমার গা কাঁপতে লাগলো আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই ছুটে আসছে। তার চোখে আগুনের মতো জ্বালা, ঘৃণা, নিষ্ঠুরতা আর বিদ্রুপ মিশে আছে। সে কি ভয়ানক দৃষ্টি! উফ! সেই গন্ধ, সেই ডাক, সেই আগুন রঙের মেঘ, সব যেন একসঙ্গে আমাকে শেষ করে দিতে চাইছে। যে সবের উপরে বসে আছি, এইবার সেটা হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল। আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। রোজ রাতে এমনই হয়, আমায় খুন করে ফেলে গেছে, তাই আমার মুক্তি হয়নি। 56 বছর ধরে এই শ্মশানে পড়ে আছি। কাকেই বা বলি, কেউ তো দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূব দিকটা একটু ফর্সা হয়ে এসেছে। হয়তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরে দেখি আমার সামনে সেই পাগলি বসে আছে, মুখে মৃদু ব্যঙ্গের হাসি। সেই বটতলায় আমি আর পাগলি দুজনেই বসে আছি। যা, তোর দৌড় তো বুঝে গেলাম। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললাম, কিন্তু আমি তো ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলেছিলে, তিনিই তো এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বলল, তা তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ বন্ধ করে দিলি? দূর! ওসব হাঁকিনীদের মায়া, ওরা সাধনার পথে বাধা। তুই ষোড়শীকে চিনিস না? শ্রী ষোড়শী হলেন স্বয়ং ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরী তু মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ছাড়া তিনি প্রকাশিত হন না। কহাদি হলো উচ্চতন্ত্রের সাধনা। তুই এসব জানিস? ওসব ছিল মায়া। আমি সন্দেহ ভরা গলায় বললাম, তিনি তো অনেক কথা বলেছিলেন। আর একজন ভয়ানক চেহারার নারীকে দেখেছি, একেবারে পিশাচির মতো। ওরে বাবা! তখন আমার মাথার ঠিক ছিল না। হঠাৎ মনে পড়ল, পাগলির কথায়ও এমন কিছু একটা ছিল। কি যেন? তোর ভাগ্য ভালো, শেষে যে ভয়ানক রূপের মেয়েটাকে দেখেছিস, তিনি মহাডামরি, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারিসনি, তাই তো আসন ছেড়ে পালিয়েছিলিস। তারপর হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, মুখ পোড়া বাদর কোথাকার! উনি তো ভৈরবীদের দেখা দেন। আমি তো তাদের নাম মুখে আনতেও ভয় পাই। হাঁকিনীদের নিয়েই আমার কাজ। ওরে অলপ পেয়ে তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সবসময় আমার সামনে বসে থাকিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? এখন সকাল কোথায় যে বলছিস সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সবে সন্ধে।
হ্যাঁ, আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যিই তো, এখনো সন্ধ্যা হয়নি। সব মনে পড়ে গেল। এসেছিলাম ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের লম্বা দিন, মরা তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুন, সবই আমার কল্পনা। হতভম্ব হয়ে বললাম, কেন কেন এমন ভাবে ভুলিয়ে দিলে? এত ভয় দেখালে কেন? তোর মধ্যে সেই শক্তি নেই। তোর কর্ম নয় তন্ত্র সাধনা। তুই আর কোনোদিন এখানে আসার চেষ্টা করবি না। এলেও আর আমাকে দেখতে পাবি না। বেশ, একটা প্রশ্নের উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তির অধিকারী, তাহলে ভেলকি দেখিয়ে সময় কাটাও কেন? তুমি উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? তুই এসব বুঝবি না। মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার আগের জন্ম এমনি কেটেছে, এই জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা, তুই চলে যা। তোকে সব বলে লাভ নেই। তোকে কিছু শক্তি দিয়েছি, কিন্তু বেশি দিন রাখতে পারবি না। যা, পালা। চলে এলাম সেখান থেকে, বুঝলে। সেটা আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। আর যাইনি, ভয়েই যাইনি বটে। পাগলির দেখা আর কোনোদিন পাইনি। তখন বুঝিনি, বয়স কম ছিল। এখন মনে হয় পাগলি সাধারণ মানুষ ছিল না। সংসারে তার কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকতে পাগল সেজে কেন যে সারা জীবন শ্মশানে মশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সাধারণ মানুষ, এসব বুঝবো কি করে বলো? যাক যাক, সেসব কথা। পাগলি আমাকে শক্তি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে টাকার লোভ ছিল, সেটাই সব নষ্ট করলো। শুধু ওই চন্দ্রদর্শনটা এখনো করতে পারি। তুমি চন্দ্রদর্শন শিখতে চাও? এসো, দেখিয়ে দেব। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে এইভাবে। আমি বুঝলাম তারানাথের কথা থামবে না যতক্ষণ না এখান থেকে আমি উঠে পড়লাম। তখন বেলা 12টা। আপাতত চন্দ্রদর্শনের চেয়ে জরুরি কাজ আছে আমার। তারানাথ জিজ্ঞেস করেছিলেন আমি তার কথা বিশ্বাস করেছি কিনা। না, তার কোনো উত্তর আমি দেব না। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প। গল্প পাঠে ছিল অনুরণ সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন সায়ন্তন ঘোষ, অংশুমান গুহ মজুমদার, কোরক সামন্ত, কৌশিক গাঙ্গুলি, পাপিয়া রায় চক্রবর্তী, মনীষ ঘোষ এবং কৌশানী বসু। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।